সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমি আবু মুসা জীবন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের গ্লোবাল বাংলা 24 এর স্টুডিওতে। দর্শক, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনায় হাজির হয়েছি। সেটি হচ্ছে যে আপনারা বেশ কিছুদিন ধরে, কিছুদিন নয়, যদি আমরা কয়েক মাস ধরে যদি বলি, আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিভিন্ন ঘটনা প্রবাহ আপনারা অবলোকন করেছেন। সেটা হচ্ছে যে আমাদের ফটিকছড়ি উপজেলার একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইয়াকুব বনানী বিশ্ববিদ্যালয় কলেজের বিষয়ে আপনারা জানেন যে সেখানে ইতিপূর্বে কলেজ কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে পক্ষ বিপক্ষের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহ ঘটে আসছে। তো আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ইয়াকুব বনানী বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত নতুন মনোনীত, যিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক যিনি মনোনয়ন পেয়েছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড় ভাই। তিনি সমাজসেবক এবং তার বাবা ছিলেন এতদ অঞ্চলে দাঁতমারি ইউনিয়ন বিএনপির এক সময়কার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি তার পিতা অর্থাৎ মরহুম জনাব হায়দার সাহেব, আমরা ওনাকে সবাই চিনি, তিনি কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। তারই সুযোগ্য পুত্র জনাব মোজাম্মেল হায়দার চৌধুরী। বাবু ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিস্টার মুসা, ধন্যবাদ গ্লোবাল বাংলা 24 লিমিটেড। আসলে আমি নিজকে খুব গর্বিত মনে করতেছি যে আজকে একটা অনুষ্ঠানে আমি আপনাদের সামনে আসতে পারছি, একটা সাক্ষাৎকার দিতে পারতেছি। ধন্যবাদ সবাইকে। বাবাই, যে বিষয়টি একটু আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা আসলে, আপনি খুব ব্যস্ত থাকেন, ঢাকায় ব্যবসা বাণিজ্য করেন, সব বিষয় নিয়ে, পারিবারিক বিষয়, সামাজিক বিষয়, খুবই ব্যস্ততার মধ্যে আপনার সময় পার হয়। আমরা আপনাকে মানে এরকম পাওয়াটা খুব দুষ্কর মনে করি। তো আজকে সৌভাগ্যক্রমে আপনাকে পেয়ে গেছি, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। বাবাই, আপনাকে যদি একটু আমরা যেটি আপনার কাছে জানতে চাইবো যে আপনার ছাত্র জীবন এবং পড়ালেখা থেকে শুরু করে পরবর্তী ছাত্র রাজনীতি এবং পরবর্তী কর্মজীবন, এই বিষয়টা যদি একটু আলোকপাত করেন, কারণ আমরা জানি যে অনেকেই আপনাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করতেছে বা করছে, যে আপনার বাবা সম্পর্কে অনেকে জানে না। এই পারিবারিক বিষয়টা যদি একটু আপনি সংক্ষেপে যদি একটু বলেন প্রথমে। আচ্ছা, আমার বাবা তো মরহুম এমআর হায়দার, উনি ইউনিলিভারে চাকরি করতেন। উনি ইউনিলিভারে দীর্ঘ 29 বছর চাকরি করছেন। চাকরি করা অবস্থায় উনি চাকরি করা শেষ করার 5 বছর আগে উনি এলাকায় বিএনপি রাজনীতির সাথে সংশ্লিষ্ট জড়িত হয়ে পড়েছেন এবং উনি একমাত্র রাজনীতি করার জন্য ওনার চাকরির সময় থাকা সত্ত্বেও উনি চাকরি রিজাইন দিয়ে চলে আসছে একমাত্র বিএনপি রাজনীতি করার জন্য। আমার বাবা যখন রাজনীতি করা অবস্থায় উনি শেষ পর্যন্ত উনি 2 নং দাঁতপাড়া ইউনিয়নের বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ছিল, যে বিএনপির প্রতিষ্ঠাতা ছিল উনি বিএনপির রাজনীতি। উনি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিল এবং উনি সভাপতি অবস্থায় উনি মৃত্যুবরণ করছে আমার বাবা। এরপর আমি আসি, আমার আসলে পড়াশোনা হচ্ছে, আমি প্রাইমারি স্কুল থেকে আমি ক্লাস 5-এ পড়ার পর আমি চিয়ার নাসিবাদ বয়েজ স্কুল থেকে আমি মেট্রিক পাস করছি। মেট্রিক বয়স থেকে মেট্রিক পাস করার পরে আমি কুমিল্লা ভিক্টোরিয়া থেকে আমি আইএসসি পাস করি। আইএসসি পাস করার পরে ফেনী সরকারি কলেজ থেকে আমি বিএসসি পাস করি 1992-তে। এরপর আমি কিছু মাদ্রাসা আমি বিএসসি টিচার শিক্ষকতা করেছি আমি। তারপর সেটা ইওয়ান থেকে ইওয়ানের জব নিয়েছি আমি। ইওয়ান থেকে ওখানে সুদীর্ঘ 4 বছর চাকরি করার পর আমি ঢাকায় চলে আসি। ঢাকায় বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি আমি চাকরি করেছি, বিভিন্ন বাই হাউসে। আমি বর্তমানে ফ্রান্সের একটা বাই হাউসে আমি টিম লিডার হিসেবে জব করতেছি আছি আর কি। ঢাকাতে আমি বসবাস করতেছি। আমি প্রতি সপ্তাহে চলে আসি বাড়িতে, যেহেতু এলাকা আমার গ্রামের সাথে আমার সম্পৃক্ততা আছে, এলাকার সাথে সম্পৃক্ততা আছে। আমি চেষ্টা করি যে আমার কন্ট্রিবিউশনটা যেন এলাকার সাথে সবসময় থাকে। ভাই, সেটা হচ্ছে আপনার পারিবারিক পরিচিতিটা আপনি তুলে ধরলেন। আমরা যদি একটু বলি যে আপনি এরপরে ছাত্র জীবনের গণ্ডি পার হয়ে কলেজ জীবনে গেলেন, এরপর হচ্ছে আপনি কর্মজীবনে আছেন এবং পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত হয়ে গেছেন। চেষ্টা করেন সমাজে কন্ট্রিবিউশন করার জন্য, ভালো কাজগুলোতে। তো ইতিপূর্বে যখন 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের পরে যে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কমিটি যখন সরকার বিলুপ্ত করে দেওয়া হলো, সেখানে আমরা জেনেছি যে আপনাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইয়াকুব বনানী বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি হিসেবে মনোনীত করেছেন। তো এই বিষয়টি কি আপনি তদবির করে নিয়েছেন, নাকি আসলে আপনার কোনো কেউ আপনাকে ভালোবেসে বা আপনার পরিবারের যে অতীত কন্ট্রিবিউশন বা কলেজের প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা, সেগুলো থেকে বিবেচনাটা আসছে?
আসলে আমার আসলে কলেজের ব্যাপারে আমার আসার কোনো আসলে ইচ্ছেই ছিল না, যেটা আমি আমি আসলে তখন আমি চাকরি নিয়ে ব্যস্ত ছিলাম। প্রতি সপ্তাহে আমি কে কিছু সমাজসেবা কাজ করি, আমি প্রতি সপ্তাহে আসতাম। তখন আসলে আমার বাবা ছিল অক্ষর কলেজের প্রতিষ্ঠাতার মধ্যে অন্যতম, কলেজের প্রতিষ্ঠাতার মধ্যে অন্যতম ছিল আমার বাবা, প্রতিষ্ঠাতার সদস্য। সেই সুবাদে আমার বাবা মারা যাওয়ার পরে উত্তরাধিকারী সূত্রে আমি আমার ওই কলেজের প্রতিষ্ঠাতার সদস্য হিসেবে মনোনীত হই। তারপর আমি যখন চাকরি নিয়ে ব্যস্ত আছি, 5ই আগস্টের পরে আমি তো সংশ্লিষ্ট ছিলাম ঢাকায়, হ্যাঁ করতে বৈষম্য ছাত্র আন্দোলন, বিএনপির সাথে সংশ্লিষ্ট সবসময় এলাকায়। এই 5ই আগস্টের আগেও আমি যখন এলাকায় আসতাম, আমি তখন তো প্রকাশ্যে আসলে বিএনপি বা ছাত্র কারোর সাথে প্রকাশ্যে কোনো পলিটিক্স করার সুযোগ ছিল না। কিন্তু গোপনে গোপনে প্রত্যেকটা ছাত্রদল বলেন, বিএনপি বলেন, এখানে যত গোপনে অনুষ্ঠান হতো, প্রত্যেকটা অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আমার ছিল। অর্থনৈতিকভাবে বলেন, কায়িকভাবে, যেভাবে আমার সংশ্লিষ্ট ছিল। বাট আমি চাকরি করা অবস্থায় আমি নিজ থেকে কোনো বলি যে আমাকে সভাপতি করতে হবে, আমাকে কিছু করতে হবে। আমাকে আসলে এই বিএনপি থেকে সিনিয়র নেতৃবৃন্দরা আমাকে মনোনীত করছে যে না, বনাই কলেজের এ পর্যন্ত অতীতে কোনো উত্তর কোনো লোকজন সভাপতি ছিল না। সব সময় দক্ষিণ দিক থেকে সভাপতি হতো, উত্তর দিক থেকে সভাপতি হতো। আমাদের এখন রাজনৈতিক ব্যক্তি যারা আছে তারাই বলে ঠিক আছে, আমরা এখন হ্যাঁ বা উত্তর পরিস্থিতিতে আমরা সভাপতি মনোনীত করবো। আমি সভাপতি হওয়ার আগ পর্যন্ত আমি কিছুই জানতাম না যে আমি সভাপতি হতে পারি। ঠিক যেদিন সভাপতি ডিক্লেয়ার হয়ে গেছে, এই সন্ধ্যার সময় আমি ফেসবুকে জানতে পারলাম যে আমাকে সভাপতি বানানো হয়েছে। এবং তাও কিভাবে, আমাকে ফোন করে সবাই যখন থ্যাংক ইউ দিচ্ছে, অ্যাপ্রিসিয়েট করতে, তখন আমি ফেসবুক খুলে দেখি যে আমার নাম সভাপতি হিসেবে আসছে। বাট এর আগে আমি কাউকে বলে নিয়েছি আমাকে সভাপতি করতে হবে, আমাকে সভাপতি বানাতে হবে, এ ধরনের কোনো কথা আমি কাউকে বলে নিই। অর্থাৎ এখানে হচ্ছে যে আমাদের ফটিকছড়ির রাজনীতির যে পরিবেশ রয়েছে, যে মেরুকরণ রয়েছে, সেখানে দেখা যায় প্রত্যেক সময়ে বা আওয়ামী লীগের রাজনীতি বলুন বা বিএনপির ক্ষমতার পট পরিবর্তনে সবাই উত্তর অঞ্চলটাকে দাবিয়ে রাখতে চায় সবসময়, এখান থেকে নেতৃত্ব যাতে উঠে না আসুক বা কেউ যাতে মাথা ছাড়া দিয়ে না আসুক। সেই দৃষ্টিভঙ্গিটা এবার পরিবর্তন করে বিএনপির হয়তো কিছু সিনিয়র নেতৃবৃন্দ এটা তাদের চিন্তা আসলো যে এবার আমরা উত্তর অঞ্চল থেকে যেখানে কলেজ সেখানে যারা কোন ডিভিশন তাদেরকে এই পদে অধিষ্ঠিত করি, সেই চিন্তা চেতনা থেকে মূলত আপনাকে মনোনয়ন করা। এরপর আপনি মনোনীত হলেন, এরপর দেখা গেল সেখানে আপনাদের বিএনপির আরেকটা যে পক্ষ রয়েছে, শ্রদ্ধেয় আজিমুল্লাহ বাহার চৌধুরী কর্নেল, তিনি এখানে আসলেন, তিনিও মনোনীত হলেন, তারাও সভা মিটিং করলো, পরবর্তীতে আবার আদালত পর্যন্ত গড়ালো। তো এরপরে দেখা গেল যে আপনি গত সপ্তাহে যখন এখানে একটা কলেজে যখন আপনি পূর্ব নির্ধারিত যে মিটিং করতে আসবেন, সেখানে একটা অস্বাভাবিক পরিস্থিতি বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলো। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে আমি বাহার ভাইকে আমি খুবই শ্রদ্ধা করি। উনি হচ্ছে আমাদের একজন কেন্দ্রীয় লিডার, খুব উচ্চমানের লিডার। ওনার সাথে আমার তুলনা হয় না, কারণ আমি হচ্ছে সাধারণ কর্মী, উনি হচ্ছেন বড় লিডার। আমি যখন সভাপতি হলাম, এলাকার কিছু দুষ্ট চক্র, সাথে কলেজের কিছু চক্র আছে, ওরা ওরা চক্রান্ত করে বাহার ভাইকে এখানে নিয়ে আসলো। নিয়ে এসে আমাকে আর বাহার ভাইকে সামনে দাঁড় করিয়ে দিল, মুখোমুখি করে দিল। অথচ বাহার ভাই যখন গতবার ইলেকশনে 18তে ইলেকশন যখন করার কথা ছিল, উনি যখন ইলেকশন দাঁড়িয়েছিল, উনি আগে যখন পদসভা করতে আসছিল, আমার বাড়িতে ওনার রাতে থাকার ব্যবস্থা, কথাবার্তা ছিল আমার বাড়িতে থাকবে, উনি খাওয়া দাওয়া ওখানে করবে, সব আমি ব্যবস্থা করেছিলাম। কিন্তু দাঁতমা আসার পরে এদিকে কিছু ঝামেলা দেওয়ার সম্ভাবনা ছিল, উনি এদিকে আসেনি। তো বাহার ভাইয়ের সাথে আমার কোনো তুলনা হয় না। উনি ওনার সম্মান, উনি আমার লিডার, রেসপেক্ট করি ওনাকে আমি। কিন্তু এলাকার কিছু দুষ্ট চক্র প্লাস কলেজের কিছু স্বার্থন্বেষী মহল আমাদের দুইজন মাঝখানে একটা দেওয়াল, একটা বিভেদ সৃষ্টি করছে। ওনাকে বোঝানো হয়েছে যে আপনাকে আমরা সভাপতি করবো, আপনি আসেন, এলাকায় আসেন, আপনাকে সভাপতি আমরা করতে হবে। ওনাকে মাঝখানে কি হচ্ছে, আমাকে মনোনীত দেওয়ার পরে আমাকে বাদ দিয়ে ওনাকে আবার সভাপতি করে গেছে। যেহেতু উনি আমার লিডার, কিন্তু আমি যেহেতু একবার সভাপতি হয়ে গেছি, আমি আমার যেটা আত্মসম্মান বাধা লাগছে না। তখন আমি চিন্তা করলাম যে না, যেহেতু আমার কথা হচ্ছে আমার এখানে অধিকার আছে, এই কলেজের প্রতিষ্ঠার জন্য আমার বাবার শ্রম আছে এখানে, শুধু আমার বাবা না, এলাকার অনেক লোকের এখানে কন্ট্রিবিউশন আছে। সো এখানে আমি এখানে সভাপতি হতে পারবো না। যেহেতু আমাকে বোর্ড কর্তৃক প্রথমে আমাকে নির্বাচিত করছে, আমি এখানে সভাপতি হতে পারবো না। তখন আমি আইনের রাস্তা নিয়েছি। আইনের রাস্তা নেওয়ার পরে আইনের পক্ষ বিয়োগ করে শোনার পরে ওটা আমাকে পুনরায় আমাকে মনোনীত করছে। ওনাদের যে আবেদনটা ওটা খারিজ করে দিয়ে আমাকে আবার বহাল করছে। কিন্তু বহাল করার পরও কলেজের কিছু ছাত্রছাত্রী মহল আমাকে কলেজে আসতে দিচ্ছিল না। কেন বলছে, বোর্ড থেকে আপনাকে লিখিত আনতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। সো আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে লিখিত আনার পরে তারপর ওরা
শান্ত হয়েছে যে না ঠিক আছে আপনার মিটিং করেন। সে অনুবাদে কলেজ যেহেতু অনেকদিন কলেজের বেতনের টাকা হোল্ড হয়ে আছে, টিচারদের বেতন বন্ধ হয়ে আছে, কারণ দীর্ঘ 2 মাস যুদ্ধ কার্যক্রম বন্ধ ছিল। কলেজে বিভিন্ন ফান্ডের ব্যাপার স্যাপার আছে, কলেজের কার্যক্রমগুলি আসলে অর্থনৈতিকভাবে স্তব্ধ হয়ে গেছিল। সেজন্য আমাদের জরুরি ভিত্তিতে মিটিং করার দরকার ছিল, এবং আমাদের যে পূর্বের যে অধ্যক্ষ যিনি, ওনার মেয়াদও শেষ হয়ে আছে গত 16 তারিখে, অর্থাৎ 16ই জানুয়ারিতে ওনার মেয়াদ শেষ। তখন একটা জরুরি মিটিং ডাকছিলাম আমি, ওনারা মেয়াদ শেষ হবে এবং আমরা একজন ভারপ্রাপ্ত বিসি নিয়োগ করা খুবই জরুরি ছিল। সেক্ষেত্রে আমি একটা মিটিং ডাকছি গত 16ই জানুয়ারিতে কলেজের মিটিং ডাকছিলাম। ওখানে আমাদের কার্যনির্বাহী সবাই সদস্য ছিল, কিন্তু এলাকার কিছু চিহ্নিত লোক সাথে আমাদের কলেজের কিছু চিহ্নিত লোক ওদেরকে ভুল বুঝিয়ে, ওরাও আমাদের বিএনপির পক্ষ, ওরা আমাদের ছোট ভাইয়ের সমান, কিন্তু ওদেরকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে লেগে দেওয়া হয়েছে। আমি যখন মিটিং করতেছিলাম কলেজে এসে কলেজের সামনে এসে আমার বিরুদ্ধে মিছিল করতেছে। আমি আমার পূর্বের কিছু ছবি অ্যাড করে, কিছু ছবিগুলিকে আমার ফেসবুক থেকে বিভিন্নভাবে মডিফাই করে ছবিগুলি দিয়ে আমার বিরুদ্ধে মিছিল করতেছে কলেজের সামনে ওখানে। এবং ওখানে শেষ পর্যন্ত গুজপুর থানার ওসি এসে হস্তক্ষেপ এসে উনি এটা হস্তক্ষেপ করে বন্ধ করতে পেরেছে পরে। আমার কথা হচ্ছে যে বিএনপি, আমাদের বিএনপি আমরা হচ্ছে জিয়া রহমানের দলের পক্ষ, হয়তো দুটো পক্ষ হতে পারে পরিচয়টা, কিন্তু আমি বাহার সাহেবের বিরুদ্ধে না, বা বাহার ভাই এগেইনস্ট আমি কোথাও কিছু বলিও না, বলবো না, কারণ উনি একজন লিডার, উনি আমাদের আহ্বায়ক। ওনার বিরুদ্ধে কিছু বলার আমার কখনো সাজানো আমি সাহসও করবো না, কারণ উনি আমার নেতা। আমি আমার নেতার বিরুদ্ধে কিছু বলতে পারবো না। উনি আমার নেতা, সরম ভাই আমার নেতা, সবাই আমাদের বিএনপি, আমরা জিয়া রহমানের লোক। আমরা কেন আমরা একজন বিরুদ্ধে একজন যাবো? আমি সবসময় বলছি যে অত কলেজে বাহার ভাইকে ওয়েলকাম, সরম ভাইকে ওয়েলকাম, সবাই আমার বিএনপির লোক, বিএনপির প্রত্যেকজন লোকে ওয়েলকাম থাকে, কারোর বিরুদ্ধে আমার কোনো অবস্থান নেই। কিন্তু কেন একটা পক্ষ আমার বিরুদ্ধে বারবার বিষাদাগার করতেছে, আমাকে কলেজে থাকতে দিচ্ছে না? আমি তো এলাকার ছেলে, আমি যদি আজকে অন্য এলাকাতে এসে বসতাম তাহলে বলতে পারতাম উনি অন্য এলাকার ছেলে, আমি এলাকার ছেলে, এবং আমার বাবার কন্ট্রিবিউশন আছে কলেজে। সো আমি কেন পারবো না? আমাদের যারা প্রতিষ্ঠাতা ছিল তাদের উত্তরসূরি তারা এখানে কলেজে অংশগ্রহণ করবে, তাদেরকে বাদ দিয়ে আমরা দক্ষিণে কেন যাবো? আমরা সেজন্য আমার এই আমি আসলে সত্যভাবে বলতে চাচ্ছি যে এলাকার লোকদেরকে একটা ভুল বুঝিয়ে একটা পক্ষ সৃষ্টি করা হয়েছে, পক্ষ সৃষ্টি করে আমার বিরুদ্ধে লেগে দেওয়া হয়েছে। বাবাই, এই যে পোস্টারের কথা বলেন, আপনি যে বিষয়টা তুলে ধরলেন সেটা হচ্ছে যে আমরাও দেখেছি আসলে আপনার বিভিন্ন ফেস্টুন বানানো হয়েছে আপনার ছবি দিয়ে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সাথে, এবং বলা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের সাথে আপনার ইয়া ছিল, আওয়ামী লীগ করতেন। আমরা যতটুকু খবর নিয়েছি বা আমরা যতটুকু আপনাকে চিনি বা আপনার বাবাকে যতটুকু ছোটকাল থেকে দেখেছি, তিনি তো ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন, সভাপতি ছিলেন, এবং দীর্ঘদিন ধরে এই এতদ অঞ্চলের শুধু রাজনৈতিক বিষয়ে বাদ দিলেও উনি সামাজিক কর্মকাণ্ডের সাথে উনি জড়িত ছিলেন। সেই সুবাদে আপনি সেই পরিবারের সন্তান, আবার আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই সরাসরি বিএনপি রাজনীতির সাথে জড়িত রয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন বা কিভাবে দেখছেন? এই বিষয়টা কিভাবে আপনি আসলে গত 15 বছর তো আসলে ওপেনলি কেউ প্রোটেস্ট করতে পারেনি, বিএনপি বলেন জামাত বলেন কোনো প্রোটেস্ট করতে পারে না। আমরাও ছিলাম, আমরা ওপেনলি করতে পারি না, কারণ ভিতরে আমরা বিএনপিকে সাপোর্ট দিচ্ছি। আমরা আদর্শ জমা দিই, আমাদের বিএনপি আদর্শ ঠিক রেখে আমরা এলাকার বিএনপিকে দুপক্ষে আমরা সাপোর্ট দিচ্ছি। আমরা অর্থনৈতিকভাবে বলেন, মনস্তাত্ত্বিকভাবে সব দিকে আমরা সাপোর্ট করছি। আমরা আর যাদের সাথে ছবি দিচ্ছে আমরা, ওরা তো আমাদের বড় ভাই ছিল, স্কুল অনুষ্ঠান ছিল, আমরা স্কুল অনুষ্ঠানে গেছি। তার অর্থ এই নয় যে আমি স্কুল অনুষ্ঠানে তো ওরাও ছিল আমরাও ছিলাম, তার অর্থ এই নয় যে আমি আওয়ামী লীগ করি। আমার কোনো কেউ কাছ থেকে দেখা যাবে আমার কোনো আওয়ামী লীগের পোস্ট আছে, কেউ বলতে পারে আমি কোনো দায়িত্বপ্রাপ্ত লোকের সাথে আওয়ামী লীগের কোনো নেতার সাথে আমি কোনো ছবি তুলছি, কোনো কন্ট্রিবিউশন আছে কোনো আমার? স্কুল অনুষ্ঠান ছিল, বিদ্যুৎভাবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি স্কুল অনুষ্ঠানে গেছি। আমি স্কুলে পিকনিক ছিল, পিকনিকে আমরা গেছি, আমরা দাওয়াত পাইছি। এলাকার অনেক আমাদের গ্রামে অনেক বড় বড় লিডার ছিল, সামাজিক অনুষ্ঠান ছিল। এখন আমাদের একটা বিয়েতে গেলে সামাজিক অনুষ্ঠান যেহেতু ওখানে আওয়ামী নেতাও আসে, আমি ওখানে জয়েন করছি। এখন আমি যদি ওনার সাথে থাকি, কেউ ছবি তুলে থাকে, তারপর এই নয় যে আমি আওয়ামী লীগ করি বা আওয়ামী লীগকে সাপোর্ট করি। আমি যে আওয়ামী লীগ ঘরের লোক থাকতাম, তাহলে কেন আমার আওয়ামী লীগে থাকা অবস্থা আমার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল? আমাকে বাড়িতে আসলে লুকিয়ে থাক, বাড়িতে আসলে যখন শেষ সময় আমাকে পুলিশে খবর দিতে হতো যে আমার বাড়িতে পুলিশ আসবে কিনা। আমার বাড়িতে বিভিন্ন চক্র আমার বাড়িতে পুলিশ পাঠানো হইতো। তারপর এই কি আপনার যে সরাঙ্গের উপর যে হামলাটা হলো, তখন আমার নাম দেওয়ার জন্য ওই মামলার নাম দেওয়ার জন্য অনেক প্ল্যান করছে নাম দিয়ে, যেহেতু আমি ছিলাম না ওই ঘটনায়, সেজন্য আমার নাম দিতে পারেনি। তাহলে আমার স্বার্থের কোনো জবাব দিচ্ছে। আমার বিএনপি, আমার যে আত্মা, যে প্রাণটা,
আমার আজীবন ছিল, আমার বাবা আমারও ছিল, আমার পরিবারও আছে, আমার আগেও ছিল, এখনো আছে। আপনার সভাপতি পদে যে মনোনয়ন অর্থাৎ যে প্রস্তাবনা দলীয় ভাবে গেল, সেটা তো বিএনপি থেকে দেওয়া হয়েছে, বিএনপির পক্ষ থেকে আপনার নামটা প্রস্তাবনা করা হয়েছিল। তা আসলে বিএনপির আমরা জানি, সবাই বলছে সরোয়ার আলমগীর বাহার সাহেবের সাথে যেহেতু একটা পলিটিক্যাল একটা নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে, সেখান থেকে হতে পারে। আসলে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলেন যে আপনার নামের প্রস্তাবনাটা বিএনপির কোন পর্যায় থেকে এসেছিল? আচ্ছা, আসলে সরল ভাই চেয়েছিলেন যে আমাদের উত্তর থেকে নেতৃত্ব দেওয়া হোক, উত্তর থেকে সভাপতি দেওয়া হোক। ওনার অনুরোধে জনতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী দুই লেটার আমাকে দেয়। সেই দুই লেটার পরিপ্রেক্ষিতে আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে সভাপতি হিসেবে মনোনীত করে। তার মানে হচ্ছে যে এটি দ্বারা যে বিএনপির নীতি নির্ধারণী মহল অর্থাৎ হায়ার লেভেল থেকে আপনার নামটা মোটামুটি প্রস্তাবনা এসেছিল, যেহেতু আপনি বিএনপি পরিবারের জি সন্তান। জি জি। আপনি যদি আওয়ামী পরিবারে হইতেন বা আওয়ামী লীগের আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকতেন, তাহলে তো এই নামটা যাচাই বাছাই করে আপনার নামটা সেখানে থাকার কথা ছিল না। কখনো সম্ভব ছিল না এটা, কারণ জনতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তো না জেনে শুনে একজনকে লেটার দিবে না কখনো। সর্বশেষ বাবু ভাই শেষ করবো, আপনারা অনেক ব্যস্ততা রয়েছে। এই যে ঘটনা প্রবাহগুলো হচ্ছে বা এইখানকার লোক বা মোজাম্মেল কাদের বাবু সভাপতি হতে পারবে না, অমুক সভাপতি হতে পারবে, আসলে আমাদের এই উত্তর অঞ্চলে তো এই স্বাধীনতা পরবর্তী সময়ে যদিও নেতৃত্বের সংকট ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে এসে আমাদের এই এলাকায় অনেক জিনিয়াস, অনেক মেধাবী তরুণরা কিন্তু উঠে এসেছে। তো আমরা যদি এই সবসময় যদি দক্ষিণের নেতাদেরকে মূল্যায়ন করি বা দক্ষিণের মেধাবীদেরকে মূল্যায়ন করি, আপনার কি মনে হয় আপনি একজন সিনিয়র পার্সন হিসেবে, আপনি বাংলাদেশের সর্বোচ্চ যে শিক্ষা বিএসসি পাস করেছেন, আমাদের মেধাগুলো অবমূল্যায়িত হচ্ছে বারবার, আপনার কি এটা মনে হয় না? জি, অবশ্যই অবশ্যই আমাদের মূল্যায়ন হচ্ছে। এখন আমাদের আমাদের লোকরা, আমাদের এলাকার লোকদেরকে আসলে বোঝানো হচ্ছে, ভুল বুঝিয়ে তাদেরকে দক্ষিণ নির্ভর করতেছে। আসলে আমি দক্ষিণের প্রতি আমার কোনো শত্রুতা নেই। আমার কথা হচ্ছে, আমরা দক্ষিণ লোক, আমরা দক্ষিণ শাসন করেন, আমাদের উত্তর যদি যোগ্য লোক না থাকতো সেক্ষেত্রে আমরা বলতাম যে আপনারা আসেন, কিন্তু আমাদের অনেক যোগ্য লোক আছে, কেন আমরা যোগ্য লোককে বাদ দিয়ে আমরা দক্ষিণে যাবো? আর সর্বশেষ একদম যেটি বলবো সেটা হচ্ছে যে এই ঘটনা প্রবাহ এবং আপনি যেটা বলছেন যে এখানে এলাকার কিছু লোককে ভুল বোঝানো হচ্ছে বা কর্নেল শ্রদ্ধেয় কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব কত মিসগাইড করা হচ্ছে বা ভুল বোঝানো হচ্ছে, এটার পিছনে মূলত আপনি কি মনে করেন কলেজের যে দীর্ঘদিনের যে নানান অনিয়ম থাকতে পারে, দুর্নীতি থাকতে পারে, বা কলেজকে সংশ্লিষ্ট কোন একটা চক্র এটার পিছনে ইন্ধন দিচ্ছে? আপনি হ্যাঁ, অবশ্যই। এখানে আসলে কলেজের অভ্যন্তর একটা চক্র চাচ্ছিল না যে এলাকার কোনো লোকাল কোনো মানুষ, লোকাল কোনো পার্সন সভাপতি না হোক। কারণ লোকাল সভাপতি হলে রেগুলার একটা মনিটরিং থাকে কলেজটা কি অবস্থা হচ্ছে। দক্ষিণ থেকে যারা এই পর্যন্ত যারা সভাপতি হয়েছে, ওনারা 6 মাসে 1 বছর আসতেন না। এখান থেকে কি করতো, কোনো মিটিং ছিল না, জাস্ট একটা যায় রেজলিউশন থাকবে নিয়ে আসতো। কলেজে কি হচ্ছে না হচ্ছে ওনারা কিছুই জানতেন না ওনারা। সেক্ষেত্রে কলেজে একটা একটা নির্দিষ্ট একটা মহলের সুবিধার্থে ওরা এলাকার কোনো, ওরা চাইতো না যে এলাকার কোনো লোক সভাপতি হোক। সেক্ষেত্রে ওরাই একটা ঝামেলা সৃষ্টি করে বার শ্রদ্ধেয় বাবা ভাইয়ের সাথে আমার একটা কন্ট্রাডিকশন সৃষ্টি করে রেখেছে। বাবু ভাই, আপনি সমস্ত ঘাত প্রতিঘাত বা সমস্ত স্ট্রাগল করে আপনি আদালতের, সর্বোচ্চ আদালতের আদেশ এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে লিখিত, সেটিও আপনি নিয়ে এসে আপনি কলেজের সভাপতি পদে আবার পুনর্বহাল হয়েছেন। এরপরে বিভিন্ন ঝামেলা আপনি মোকাবেলা করেছেন এবং এখনো পর্যন্ত সেগুলো চলমান রয়েছে। আপনি এই কলেজটাকে, আপনি জানেন যে এই কলেজ, আমি কিন্তু বনানী কলেজের ছাত্র ছিলাম, এই কলেজ কিন্তু যে মনোরম পরিবেশে বা যে কানেক্টিভিটির মধ্যে কলেজটা অবস্থিত, সে অনুপাতে কিন্তু কলেজটা উন্নয়ন হয় না, বা অবকাঠামোগত বলেন বা শিক্ষা দিক, গুণগত মানের দিক থেকে বলেন। তা আপনি যদি আল্লাহ আপনাকে যদি সহায় করে বা আপনি যদি আল্লাহ রহমত করে, এই কলেজকে নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? আসলে আমি গতবার দেখলাম যে কলেজের পাশাপাশি খুবই খারাপ, হতাশাজনক। আমার আসলে লক্ষ্য হচ্ছে যে আমি এলাকার সবাই যে আমাকে সাপোর্ট দেয়, সবাই মিলে আমার কলেজটাকে একটা 100% পাশে একটা, আমার লক্ষ্য হচ্ছে 100% পাশ হবে কলেজ থেকে। এই কলেজ থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে বেরোয় যেন ভালো ভালো পজিশনে বাংলাদেশের লোকজন যেন আমার ছাত্রগুলি ভালো ভালো পজিশনে জয়েন করতে পারে, সেই শিক্ষার মানটা ফেরত আনতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে আমি চাই যে রাজনীতি মুক্ত পরিবেশ। আমি অতীতে দেখছি গত 15 বছর কি হয়েছে, কলেজে ক্লাস হচ্ছে, রাজনীতি পরিচয় যা ছাত্ররা যে কি করতো, মিছিল করতো, কলেজ থেকে বের করে নিয়ে আসতো। টিচাররা কথা বলতে পারতো না, টিচারদের অপমান করা হতো। 5 বিষয় 6 বিষয় ফেল করে টেস্টে ওরা পরীক্ষা দিচ্ছে রাজনৈতিক চাপে। আমি চাচ্ছি যে সব অনিয়ম যদি দূর করতে পারি আমরা এলাকার সবাই সাহায্য নিয়ে,
আমাদের কলেজটা একটা নির্দিষ্ট মাইলফলক হবে করছি আমি। এই জন্য আপনি মোটামুটি এখন যারা এলাকার এলাইট পার্সন, যারা শিক্ষিত পার্সন রয়েছেন, সুশীল সমাজ যারা রয়েছেন, বা সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন, পলিটিক্যাল নন পলিটিক্যাল, তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? আমার আহ্বান হচ্ছে যে আপনারা সবাই দলীয় মত বিবেচনা না করে এলাকার প্রতিষ্ঠান হিসাবে আপনারা এগিয়ে আসুন। কারণ আজকে যে প্রতিষ্ঠান যদি খারাপ অবস্থায় যায়, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে যে আপনারা কি করছেন প্রতিষ্ঠানের জন্য, আপনারা কম ক্ষমতায় ছিলেন, এলাকায় ছিলেন, আপনারা কেন এগিয়ে আসেন নাই। সুতরাং আমি সবাইকে উদাত্ত আহ্বান করবো, দলীয় মত বিবেচনা না করে সব দল মিলে এসে আসুন, আমাদের কলেজটাকে একটা সুন্দর করে গড়ে তুলি, এলাকায় একটা সুনাম বৃদ্ধি করবো আমরা, এবং পরবর্তী প্রজন্মের কাছে আমরা একটা ভালো মেসেজ দিতে পারবো যে আমরা আমার প্রতিষ্ঠানকে একটা ভালো অবস্থা আমরা দিতে পারছি। তবে আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, গ্লোবাল বাংলা স্টুডিওতে এসেছেন, সেজন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞ এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ মুসা, আপনাকেও ধন্যবাদ, এবং আপনার দর্শক যারা আছে সবাইকে অনেক ধন্যবাদ আমার আমার স্পিচগুলি শোনার জন্য, এবং আমার পরবর্তী আমার ইয়ের জন্য, আমার এগিয়ে চলার জন্য আপনাদের সহযোগিতা সবসময় আমি চাই। আপনারা আমাকে আমাদের কলেজটাকে একটু সাপোর্ট দিবেন, যেন একটা নির্দিষ্ট একটা ভালো মাইল ফলক যেন শুনতে পারি আমরা। দর্শক শুনছিলেন, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোজাম্মেল হায়দার চৌধুরী বাবু ভাই। তিনি ইয়াকুব বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের নব মনোনীত জাতীয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন আলোচনা, পর্যালোচনা, সমালোচনা এবং বিভিন্ন অঘটনের মধ্য দিয়ে তিনি সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। সর্বশেষ তিনি আদালতের আদেশ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে অনুমতিপত্র সেটি নিয়ে কলেজের সভাপতি পদে পুনর্বহাল হয়েছেন। দর্শক, তিনি যেটি আমাদেরকে আমাদের মাধ্যমে অর্থাৎ গ্লোবাল বাংলার মাধ্যমে যেটি তিনি জানিয়েছেন, আমরা সবসময় উত্তরাঞ্চলের মানুষ, আমরা যারা আমাদের অনেক মেধা, অনেক প্রতিভা থাকার পরেও আমরা কিন্তু সবসময় পশ্চাৎপদ বা উন্নয়নের দিক থেকে বলেন, নেতৃত্বের দিক থেকে আমরা পিছিয়ে পড়ে থাকি। তিনি যেটি কামনা করেছেন সেটি হচ্ছে যে আমাদের এখানে অনেক মেধাবীরা রয়েছেন, অনেক শিক্ষিতরা রয়েছেন, অনেক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষ রয়েছেন। তাদেরকে যদি আপনারা যথাযথ মূল্যায়ন করেন, শুধু নেতৃত্ব আমদানি না করে, মেধা আমদানি না করে যদি আমাদের নিজস্ব প্রোডাক্টগুলোকে যদি আপনারা যথাযথ মূল্যায়ন করেন, তাহলে পরে আমাদের এলাকাটা যেমন মেধা আরো সৃষ্টি হবে, মেধা বিকশিত হবে, এবং মেধাবী মানুষরা মূল্যায়িত হলে তাদের কাজের স্পিড বেড়ে যাবে। এবং এই বনানী বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠা হয়েছে আজকে অনেক বছর, সেই কলেজটি এখনো কিন্তু যতটুকু কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হওয়ার কথা, গুণগত মানের উন্নয়ন হওয়ার কথা, লেখাপড়ার মান যতটুকু উন্নয়ন হবে ততটুকু কিন্তু এই কলেজ সেই অবস্থায় এখনো পৌঁছে নাই। বাবুভাই যেটি জানিয়েছেন সেটা হচ্ছে তার ডাইনামিক নেতৃত্বে এবং বর্তমান যে কলেজ পরিচালনা পরিষদ যে কমিটি রয়েছে তাদের নেতৃত্বে যদি সবাই সম্মিলিতভাবে একটি টিম ওয়ার্কের মাধ্যমে এই কলেজের উন্নয়নগুলো যদি আরো ত্বরান্বিত করা যায় এবং লেখাপড়ার মান যদি বৃদ্ধি করা যায়, তাহলে পরে এই প্রতিষ্ঠান এতদ অঞ্চলের মানুষের উচ্চশিক্ষার একটি মাইলফলক হবে এবং এই কলেজ একদিন এই এতদ অঞ্চলে ভালো মেধার সৃষ্টি করবে, যারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্লোবাল বাংলার সাথে থাকবেন। আজকে এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।